2021-এর নির্বাচনে যেভাবে আপনাদেরই ফুরফুরা শরীফের থেকে আব্বাস সিদ্দিকী এবং পরবর্তীকালে তার ভাই নওশাদ সিদ্দিকী রাজনীতিতে প্রবেশ করলেন এবং একটি নতুন দল তৈরি করলেন, যে ধরনের আলোচনা আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীকে নিয়ে হয়েছিল যে তারা মুসলিম ভোট কাটবেন, তারাও বিজেপির সংস্পর্শে রয়েছেন, আপনার কি মনে হয় যে 2026-এর নির্বাচনের প্রাক্কালে এই হুমায়ুন কবিরও ঠিক সেই ধরনেরই একটা, তাকে নিয়েও একটা সেই ধরনের কোনো একটা রাজনৈতিক প্রচেষ্টার একটা অঙ্গ তিনি হতে পারেন বা হতে চলেছেন? এটা কি আপনার একটা সন্দেহ আসে? আমি সর্বপ্রথম বলি, আমার পরিবারের আমার ভাইপো নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী যে এক দল করেছে, এটা ফুরফুরা শরীফের পরিবারের কেউ সমর্থন করি না আমরা। বেশ। কারণ নওশাদ আব্বাস হচ্ছে আমার ভাইপো, আমার ব্লাডের সঙ্গে যোগ আছে, কিন্তু নওশাদ আব্বাসের দ্বারাই মুসলিম ভোট ডিভাইড হোক, আলাদা হোক, এটা আমরা চাই না এবং মনে প্রাণে চাই না যে আমার পরিবারে কেউ রাজনীতি করুক। যদি করে তার ব্যক্তিগত ব্যাপার, বেশ। কিন্তু মুসলমানদের নিয়ে দুটো দল করব, আমি তাই আগে বলেছি এই বাংলায় প্রত্যেকটা রাজনীতির দল তারা একটা দল ঘোষণা করতে পারে, শুধু মুসলিম ভোট নেবো যদি নওশাদ ভাবে আর বিজেপি ভাবে যদি হিন্দু ভোট নেবো, তা আমার হিন্দু ভাইয়েরা তাকে সমর্থন করবে না বিজেপিকে, আর আমরা নওশাদকে সমর্থন করবো না। কিন্তু মুসলিম ভোট কি যারা হিন্দু মুসলমানকে নিয়ে ভোট করবে তাদের আমরা সমর্থন করতে পারি। কিন্তু তোহা সাহেব, মুসলিম ভোট আপনি কি মনে করেন 2026? দেখুন, আপনি প্রথমেই শুরু করলেন যে মুসলিম ভোটটা একটা ডিসাইডিং ফ্যাক্টর পশ্চিমবঙ্গের রাজনীতিতে, তাহলে 2026-এও ডিসাইডিং ফ্যাক্টর হবে। আপনি কি মনে করেন যে মুসলিম সমাজ, পশ্চিম বাংলার মুসলিম সমাজ, তাদের একত্রিতভাবে এক হয়ে ভোট দেওয়া উচিত, নাকি কোথাও গিয়ে তারা যদি নিজেদের ইন্ডিপেন্ডেন্ট রাজনৈতিক চয়েস, কারুর মনে হয় মিম, কারুর মনে হয় আইএসএফ, কারুর মনে হয় তৃণমূল, বা কারুর মনে হয় বিজেপি, কংগ্রেস, সিপিএম, তাদের করা উচিত, নাকি তারা, আপনি বললেন, আমি অনেক জায়গায় আপনার বক্তব্য শুনছিলাম যে মুসলিমরা এখনো তারা ডিসাইড করেনি তারা কাকে ভোট দেবেন 26-এ, আপনার কি মনে হয় সব মুসলিম ভোট এক ঘরে পড়া উচিত 26-এ? আপনার কাছে আমার একটা কথা, কোন রাজনীতি মুসলিম লিডারকে আমরা মুসলমানদের লিডার হিসেবে মানি না। আচ্ছা, মানবো না, কারণ তারা নিজের ধান্দায় তারা চলবে। আমরা মুসলিম যারা লিডার আছি, আমরা অবশ্যই 2026-এ আমরা অবশ্যই, এখনো দেরি আছে, আমরা ভাববো যে আমরা ভোট দেবো। ভোট দিবার পরে যে দল ক্ষমতায় আসবে, তার দ্বারাই বাংলায় কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটবে না, বাংলার উন্নয়ন হবে, বাংলার সর্বজাতির মানুষ আরামে ঘুমাবে, বাংলার সর্বজাতির মানুষ একে অপরকে বুকে টানবে। আমরা এই ধরনের চয়েস করবো, করে 2026-এর ডিসিশন দেবো। এখন আমরা ডিসিশনটা দিচ্ছি না, এখন ডিসিশন নেয়নি। আপনি বললেন যে আপনার কিছু বক্তব্য আমি শুনলাম যে আপনি, এবং আপনি বললেনও আমাদের এই ইন্টারভিউতে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ভুল করেছেন, তৃণমূল কংগ্রেসের সরকার কিছু ভুল করেছে। সেই ভুলগুলি, একটি আপনি বললেন যে হিন্দুত্বের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় সফট হিন্দুত্ব, আরেকটা আপনি বললেন যে ওয়াকফ আন্দোলন থেকে বিরত থাকার যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটাতে ক্ষতি হয়েছে মুসলিম সমাজে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলগুলো আপনি ধরাচ্ছেন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুলগুলো করেছে সেটা আপনি বলছেন, আগামী দিনে আপনি কি মনে করেন যে আপনার এই কথায় মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে যদি মেনে নেন এবং সেখান থেকে কোনো কোর্স কারেকশন, মানে ভুল শুধরে নেওয়ার কোনো সুযোগ কি তৃণমূল কংগ্রেসের আছে? কারণ আপনাদের মুসলিম সমাজের ভোটের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস, সেই কারণেই প্রশ্ন করলাম। আমরা আপনাকে যখন বামফ্রন্ট সরকার চলে যাবার সময় এসেছিল, আমরা বামফ্রন্ট সরকারকে যে ভুলগুলো শুধরে দেওয়ার জন্য আমরা ওনাদের বলেছিলাম, না শুধরানোর কারণে বাংলার মানুষ তাদের গঙ্গায় ফেলেছে। আজকে মমতা ব্যানার্জি দ্বারাই যে ভুলগুলো হয়েছে, নাম্বার 1 হচ্ছে ওয়াকফ, নাম্বার 2 হচ্ছে এসআর, নাম্বার 3 হচ্ছে ওই ওবিসি, এইরকম অনেক কাজ আছে। মেন পয়েন্টগুলো বললাম, যদি উনি শুধরে নেন, আমাদের যে ওয়াকফের যে
টাইম কেটে গেছে, ওনাকে সুপ্রিম কোর্টে যে টাইম নিয়ে এসে আমাদের দিতে হবে। বেশ। শোনেন, ওবিসি একটা আপনাকে নতুন তথ্য দিচ্ছি, এই তথ্যটা স্বীকার করবে না। আমরা ওবিসিতে আমরা চাকরি পেতাম, ওবিসিতে চলে গেল কেসের আন্ডারে করে চলে গেল। কে করেছে? সুপ্রিম কোর্টে ইয়ে করেছে আমাদের রাজ্য সরকার। রাজ্য সরকার করেছে। কিন্তু রাজ্য সরকার করলে কি হবে? যে উকিলকে দিয়েছে সে উকিল মুভ করে না, জানেন? সে উকিল মুভ করে না, যায়নি, জজ বসে আছে শোনার জন্য। এটা আমাদের কাছে খবর আছে। তো আমরা একটা কথা বলি, যদি আমাদের শান্তির জন্য যদি এই সরকারকে দরকার হয় আমরা আনবো, কিন্তু সরকারকে ভুলটা শুধরে নিতে হবে, সেইটা ওনাকে অঙ্গীকার করতে হবে। কিন্তু সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ভুল স্বীকার করে শুধরাতে হবে আপনি বলছেন, কিন্তু সেই একটা চান্স দিতে রাজি আছে মুসলিম সমাজ। আরেকটা কথা বলি, হ্যাঁ, এই সরকারের কিছু এমএলএ আছে, কিছু এমপি আছে, কিছু সভাধিপতি আছে, কিছু সভাপতি আছে, কিছু প্রধান আছে। এই সরকারটাকে সাধারণ মানুষ চাইছে এই সরকারটা থাক, কিন্তু এরা চাইছে সরকার যাতে না থাক, চলে যাক। কারণ এরা কিছু সবাইকে বলে কিছু আছে দিনের বেলা এরা তৃণমূল, আচ্ছা, আর রাত্রির বেলা হচ্ছে বিজেপির ভূমিকা। এই সরকারকে যখন ক্ষমতায় নিয়ে আসে মুসলিমদের লড়াই, মুসলিমদের প্রচেষ্টা ছিল, যেসব মুসলিমরা লড়াই করেছে ওই আরএসএস মার্কা বিজেপি মার্কা, তারা দেখলো এরা তো লড়াই করবে, অতএব ওদের ডানা ছেড়ে দিয়ে ওদের বিকালঙ্গ করে দিয়েছে। আর আপনি দেখবেন এই সরকারে বেশিরভাগ লোক যুক্ত হয়েছে যারা সিপিএম এর লোক, সিপিএম হারমাদ। তার মধ্যে আপনি একটা উদাহরণ দিচ্ছি, শওকাত মোল্লা। যে শওকাত মোল্লা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করতে গিয়েছিল, সেই শওকাত মোল্লা এমএলএ হয়েছে। এমএলএ কি করেছে? তৃণমূলের কি উপকার করেছে? ওই ক্যানিং ভাঙনের যত তৃণমূল দল ছিল, নেতা ছিল, তাদের করে সব সরিয়ে দিয়েছে। সরিয়ে দিয়ে ওর বন্ধু, ওনার বন্ধু যারা সিপিএম এ তোর হারমাত ছিল, তাদের নিয়ে এসে জায়গা দিয়েছে। এইভাবে তো সরকার চলতে পারে না, এইভাবে তো দল চলতে পারে না। আপনার সাথে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট সুসম্পর্ক রয়েছে, আপনাদের ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারে যান, তা আপনি এই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে জানিয়েছেন? আমি আপনাকে একটা কথা বলি, ডানকুনি টু ফুরফুরা শরীফ একটা রেল লাইন হচ্ছে, জানেন তো? তখন তৎকালীন রেলমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। উনি মানুষের জন্য ডানকুনি টু ফুরফুরা রেল লাইনটা উনি মানে অনুমোদন করালো। যখন উদ্বোধন হলো, আমার এই কথা বুঝতে হবে, যখন উদ্বোধন হলো আমি ওনার পাশে আছি, স্টেজে আছে হাজার হাজার মানুষ। উনি ফুরফুরা শরীফে দাঁড়িয়ে কি বললেন? এই ডানকুনি টু ফুরফুরা শরীফ রেল লাইন হবে, এই জমি যারা দেবে তারা চাকরি পাবে এবং ন্যায্য মূল্য পাবে। এই কথা যখন বলেন উনি, আমি উনাকে বললাম আপনি বলুন আজ পর্যন্ত যাদের জমি আছে তারা জমির মূল্য পাবে আর জমির কিছু চাকরি পাবে। উনি এটা বলতে হবে না, আমি পিছায় পড়েছিলাম। উনি বললেন না, এটা বলার দরকার নেই। কিন্তু কি হলো, যার 1 বিঘে জমি, সে তার 2 দিন পরে 1 বিঘে জমিটাকে 15 জনের নামে লিখে দিল, 2 বিঘে জমিটা 20 জনের নামে লিখে দিল।